ভিতে শক্ত করো। সবাইকে একটাই কথা বলবো, ভিতে শক্ত করো, বাড়ি নিজের থেকেই তৈরি হয়ে যাবে। ভিতে যদি শক্ত না করো ও ভিতের উপরে 5 তলা বাড়ি করতে পারো, ভেঙে যাবে, কাঁচের মতন ভেঙে যাবে। আর ভিতে যদি সলো, তাহলে কিন্তু কোনো ঝড় ঝাপটা, কোনো ঘূর্ণিঝড় কিচ্ছু করতে পারবে না। ফাউন্ডেশন স্ট্রং করো, পড়াশোনা যেরকম ভাবে সবাই করে যাচ্ছে সেরকম ভাবে পড়াশোনা চালিয়ে যাও। অবশ্যই হয়তো একদিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবে। 6টা বাজবে, আমি আবার পড়তে বসে যেতাম। এইবার আমি পড়তাম হচ্ছে সায়েন্স। সায়েন্সে মূলত কি থাকে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। লেটস সে মানডে আমি ফিজিক্স নিয়ে বসলাম, একটা সাবজেক্ট, মানে একটা টপিক, একটা বিষয়। লেটস সে 2 আওয়ার্স টু 2.5 আওয়ার্স, আবার 10 মিনিটস ব্রেক। তারপরে ম্যাথস আর রিজনিং আমি অল্টারনেট করে পড়তাম। মন্ডে যদি ম্যাথস হয়, টিউসডে হবে আমার রিজনিং, এরকম করে পড়তাম। লেটস সে ম্যাথস করে নেওয়ার পরে, রাত্রে ডিনার করে নেওয়ার পরে, আমি, সবাই যখন ঘুমিয়ে যেত, আমি তখন রাত্রেবেলা করে ওই টাইমার দিয়ে আমি একটা কিংবা দুটো প্রশ্ন অপশনাল লিখে, বাস আই এম ডান ফর দ্য ডে। এই পুরো চার্টটা আমি মেনটেন করতাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল। আজকে আমার সঙ্গে রয়েছে ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ বি ক্যান্ডিডেট এবং র্যাঙ্ক 5 মিস্টার ইন্দ্রনীল বড়ুয়া। আমরা আমাদের বিএম এডুকেশন চ্যানেলে স্যারকে ওয়েলকাম জানাই। স্যার, প্রথমেই আমাদের বিএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন আপনার এই সাফল্যের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা সবাই জানবো আপনার সম্পর্কে। আপনি কোন জায়গা থেকে বিলং করেন, তারপর আজকে যে এই সাফল্য, আপনি গ্রুপ বি ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় পোস্ট বা বড় পরীক্ষা ডাব্লিউবিসিএস পরীক্ষায় আপনি সফল হয়েছেন। আপনি কোথা থেকে বিলং করতেন, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর গ্রাজুয়েশন, এগুলো এগুলো একটু বলুন। আমি আসলে বিলং করি উত্তর চব্বিশ পরগনার সোদপুর থেকে। আমি 2010 সালে মাধ্যমিক এবং 2012 সালে উচ্চ মাধ্যমিক দিই, এবং পরবর্তীকালে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পারেটিভ লিটারেচারে গ্র্যাজুয়েশন ও মাস্টার্স দুটোই করি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করি 2015-এ, এবং মাস্টার্সটা কমপ্লিট করি 2017-এ। আচ্ছা, তারপর মানে এই যে ডাব্লিউবিসিএস এর যে প্রিপারেশন, এটা আর কি কবে থেকে? এটা আমি মূলত শুরু করেছিলাম 2019-এর এন্ড থেকে, মানে ধরুন ওই অগস্ট সেপ্টেম্বর থেকে মূলত প্রিপারেশনটা শুরু করেছিলাম। তারপরে লকডাউনে কিছুটা বন্ধ হয়ে যায়। তারপরে আবার মানে সেরকম গতিতে আর কি হয় না, এবং পরবর্তীকালে আমি আবার প্রিপারেশনটা স্ট্রংলি, খুব মানে সেরকম ভাবে আর কি শুরু করি, খুব স্ট্রংলি শুরু করি। আচ্ছা, প্রথমবার অ্যাটেম্প্ট কোন ইয়ার? প্রথমবার অ্যাটেম্প ছিল 2020 সালে, এবং এটা আমার প্রথম অ্যাটেম্প ছিল। প্রথম অ্যাটেম্পটে আমি গ্রুপ 8-এ ডাক পাই ইন্টারভিউতে, কিন্তু আনফর্চুনেটলি আমি সেখান থেকে ফেরত চলে আসি। সেকেন্ড অ্যাটেম্প 2021, তাতে আমি গ্রুপ 3-তে অ্যাজ এ রেভিনিউ অফিসার হিসেবে নিযুক্ত হই, এবং 2022 আমার থার্ড অ্যাটেম্প। তাহলে কি এখন আপনি গ্রুপ সি তে কর্মরত, তাই তো? হ্যাঁ, আমি রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত। এখন আপনি কোথায় আছেন, কোন ডিস্ট্রিক্ট? আমি আছি আহ, মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা ব্লকে। এমনিতে এবার একটু আমি জিজ্ঞাসা করবো যে এই ডাব্লিউবিসিএস জার্নিটা যখন আর কি একদম শুরু করলেন, প্রথম অ্যাটেম্প দিলেন, তখনকার সময় থেকে মানে কিভাবে আর কি আপনি প্রিপারেশন, আপনার স্ট্র্যাটেজিটা কি ছিল? আমার স্ট্র্যাটেজি বলতে, দেখুন, ইকোনমিক্সে একটা কথা আছে, অপটিমাম ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল রিসোর্সেস, নিশ্চয়ই হয়তো সবাই শুনেছে এই টার্মটা। তো আমার কাছে সময় কিন্তু একদম সংক্ষিপ্ত। যার কাছে, সবার কাছেই যেমন 24 আওয়ার সময়, আমার কাছেও সেই 24 আওয়ার সময়। মেন আমি মানে মূলত দুটো জিনিসের উপরে কাজ করেছি। প্রথম জিনিসটা হচ্ছে যে ফাউন্ডেশনের উপরে ওয়ার্ক করা। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্টের একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে হবে, কারণ ফাউন্ডেশন যদি স্ট্রং না হয়, ইন লং রান সেটা কিন্তু অনেকটা এফেক্ট দেবে। এবং সেকেন্ড হচ্ছে, এই 24 আওয়ার্স থেকে আমি কি করে ইউটিলাইজ করব, যাতে করে আমি আমার সাফল্য দিকে এগিয়ে যেতে পারি। এই দুটো জিনিসের উপরে মূলত আমি কাজ করেছি। আচ্ছা, তাহলে আর কি মানে পড়াশোনা যখন আর কি আপনি শুরু করলেন, ঠিক আছে, বা নেক্সট আর কি যারা আর কি
ফিউচারে আর কি পরীক্ষা দেবে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এই যে স্মার্ট স্ট্র্যাটেজি বা একটু মানে ভালো করে যাতে কম টাইমে আর কি পুরো সিলেবাসটাকে আমরা কভার করতে পারি, কারণ ডাব্লিউবিসিএস একটা মানে লম্বা জার্নি, এখানে প্রিলিমস রয়েছে, মেন্স রয়েছে, আবার ইন্টারভিউ রয়েছে, এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, অনেক বছর লাগছে, হয়তো একটা মেন্স দেওয়ার পর আর একটা প্রিলিমস দেওয়ার কি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মানে কিভাবে আর কি শুরু করা উচিত, বুক স্ট্র্যাটেজির কথা আমি যদি জিজ্ঞেস করি। দেখুন, আমি কিছু জিনিস বলতে চাই। প্রথম জিনিসটা হচ্ছে যে আমরা সবাই দেখছি মার্কেটে কিন্তু যা বই সেই একই বই কিন্তু সবাই পড়াশোনা করছে। সেই যদি দেখেন হিস্ট্রির জন্য সেই পুনাম দালাল এবং স্পেকট্রাম, জিওগ্রাফির জন্য কার্তিক চন্দ্র মন্ডল বা মাজিদ হোসেন বা পেরিয়ার, পলিটির জন্য আমাদের লক্ষ্মীকান্ত রয়েছে, ইকোনমিক্স এর জন্য আমাদের নিতিন সিংহানিয়া রয়েছে। তো সবই বই, এবং পুরোপুরি যদি কভার করতে চান তাহলে আপনার জেনারেল স্টাডিজ আছে বা নিতিন সিংহানিয়া। বিষয়টা হচ্ছে যে পড়াশোনাটাকে আমি কি করে এগোবো, জিনিসটাকে আমি কি করে নিয়ে এগোবো। আমি প্রথমে একটা কথা বললাম যে ফাউন্ডেশনের উপরে ওয়ার্ক করতে হবে। আচ্ছা, ফাউন্ডেশন কি? যে কোনো সাবজেক্টের যে বিল্ডিং স্টোন হয়, আপনি দেখেছেন একটা বাড়ি করতে গেলে প্রথমে কি করতে হবে, একটা ভিতে করতে হবে। ভিতে যদি আপনার শক্ত যদি না হয় তাহলে কিন্তু তার উপরে কিন্তু বাড়ি তৈরি হবে না। বাড়ি তৈরি হলেও সেটা কিন্তু মজবুত হবে না। ঠিক সেরকম ভাবেই পড়াশোনাটাকেও বিল্ডিং স্টোনের উপরে কাজ করতে হবে। আমি খুব সিম্পল টার্মসে বলছি। ধরুন, লেটস টেক এন এক্সাম্পল, একটা এক্সাম্পল নিচ্ছি। পলিটিক্যাল সায়েন্স, লক্ষ্মীকান্ত। মেন আমার ফাউন্ডিং স্টোন কি? প্রিয়াম্বেল, প্রথম জিনিস। কি করে সংবিধান এসছে, যে বিভিন্ন রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট যেগুলো এসছে। ফান্ডামেন্টাল রাইটস মানে যেটাকে বলা হয় মৌলিক অধিকার। ডিপিএসপি মানে নির্দেশামূলক নীতি। এবং অবশেষে হচ্ছে আপনার ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্য। তাহলে এটা হচ্ছে আমার ফাউন্ডিং প্রিন্সিপাল। আপনি যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখেন এরপরে যে চ্যাপ্টার গুলো আছে, যেমন ধরুন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এই সমস্তটাই কিন্তু আপনার কিন্তু এই ফাউন্ডিং স্টোনের উপরে কিন্তু তৈরি করা হয়েছে। ফাউন্ডিং স্টোন যদি আপনার যদি শক্ত না হয়, ফাউন্ডিং স্টোন যদি আপনার প্রবল না হয়, তাহলে কিন্তু আপনি পরবর্তী চ্যাপ্টার গুলো আপনার কিন্তু ধরতে বা সেটাকে নিয়ে এগোতে আপনাদের কিন্তু সমস্যা হবে। আমি সমস্ত স্টুডেন্টকে লক্ষ্য করে বলছি, আমি অনেক স্টুডেন্টদেরকে দেখি তাদের ফাউন্ডিং স্টোনটা বা যেটাকে বলা হয় ফান্ডামেন্টালস, এটা কিন্তু স্ট্রং না। স্টোনটাকে স্ট্রং করতে হবে। আর আমি এটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা ডাব্লিউবিসিএস প্রিপারেশন কিন্তু একদিন বা দুদিনের নয়, তো একটা লং জার্নি, একটা বড় একটা জার্নি। এই জার্নিটাকে তোমাকে ক্রস করতে হবে, এই জার্নিটাকে তোমাকে ট্রাভেল করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেউ যদি এটা মনে করে যে আমি 6 মান্থ 7 মান্থস এ প্রিপারেশন নিয়ে বা 4 to 5 মান্থস এ প্রিপারেশন নিয়ে আমি প্রিলিমস ক্লিয়ার করে দেবো, মেন্স ক্লিয়ার করে দেবো, সেই জিনিসটা কিন্তু সম্ভব নয়। তো পড়াশোনা করতে গেলে একটা লং জার্নি, একটা অনেকটা সময়, অনেকটা ধৈর্য নিয়ে সেই জিনিসটাকে কাজ করতে হবে। আর ফাউন্ডিং প্রিন্সিপালস গুলোকে খুব ভালো করে মজবুত করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা ফাউন্ডিং স্টোন থাকে, সে ফাউন্ডিং স্টোনটাকে স্ট্রং করতে হবে। অনেকের কিন্তু এই ফাউন্ডিং স্টোনটা অবশ্যই স্টুডেন্টের ক্যালিবারের উপরে নির্ভর করছে এবং একটা স্টুডেন্টের পড়ার ক্ষমতার উপরে নির্ভর করছে। অনেকের কিন্তু এই ফাউন্ডিং স্টোনটা তৈরি করতে মানে তারা 2 থেকে 3 মাসে তৈরি করে ফেলে। অনেকে এই ফাউন্ডিং স্টোনটা তৈরি করতে কিন্তু 6 থেকে 7 মাস লেগে যায়। আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই, যে 2 থেকে 3 মান্থসে করে নিচ্ছে বা যে 6 থেকে 7 মান্থসে তৈরি করে নিচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। ফাউন্ডিং স্টোনের উপরে কিন্তু কাজ করে যেতে হবে, তারপরে জার্নিটা এমনি ইজি হয়ে যাবে। এটা হচ্ছে প্রবল জিনিস। আচ্ছা, আমি যদি একটু বলি যে এই যে ইংলিশ একটা সাবজেক্ট, সেক্ষেত্রে মানে অনেকের সমস্যা থেকে যে সেখানে মানে আমাদের যে ডাব্লিউবিসিএস এর প্রিলিমস রয়েছে সেখানে 25 মার্কস রয়েছে আর মেন্সে গিয়ে 200 নম্বরের লেখা। তো অনেকের সমস্যা এটা থাকে যে আমি গ্রামারটা ঠিক করে পারছি না, আমি লিখবো, লিখতে ভয় হচ্ছে। আমার অনেকের থাকে এরকম যে আমার অঙ্ক আর কি সেই রকম যে আর কি মিন্স এখন যেভাবে আর কি একদম সিজিএল প্যাটার্নে আর কি আসছে, অতটা আমি অঙ্ক ভালো পারি না। তো এই যে দুটো বিষয়ের দুর্বলতা, মানে এদের জন্য আপনি কি গাইড করবেন, এদের কিভাবে আর কি মানে ফাউন্ডেশনটা আর কি আরো মজবুত করা যায়? প্রথমে আমি তাহলে ইংলিশটা বলি, যেটা আমি যে মূলত স্ট্র্যাটেজিটা করতাম সেটা আমি বলছি। আমার ইংলিশ, সত্যি বলতে মানে প্রত্যেকেরই তো একটা স্ট্রং পয়েন্ট থাকে, তো সেখান থেকে আমার ইংলিশটা হচ্ছে স্ট্রং পয়েন্ট, ইংলিশটা। তো আমি যেটা করতাম
ধরুন এসপি বক্সি আছে, একটা বিখ্যাত বই এসপি বক্সি। তা এসপি বক্সির যেই বেসিক্স যেগুলো আছে, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এটা। আর ভোকাবুলারির দিক থেকে দেখতে গেলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম। মানুষ মানে সাধারণত এই জায়গাগুলোতেই প্রবলেম হয়। তা এসপি বক্সি একটা খুব ভালো বই, সেখান থেকে পড়াশোনা করতে পারেন। আমি যেটা করতাম মূলত, আমি প্রথমেই ঘুম থেকে উঠে আগে দ্য হিন্দু পড়তাম। একটা ইন্ডিয়ান এক্সপ্রেসও আছে আই উড সে, বাট আই উড নট রেকমেন্ড। এখন এই মুহূর্তে যারা হয়তো ফ্রেশার, যারা হয়তো সদ্য শুরু করেছে, তাদেরকে আমি বলবো না যে এখনই ইন্ডিয়ান এক্সপ্রেস পড়তে। হিন্দু হচ্ছে একটা ওয়াইডলি সার্কুলেটেড নিউজ পেপার, হিন্দুর, এবং ইউজার ফ্রেন্ডলিও। তা হিন্দুর আমি বলবো প্রথমেই হচ্ছে এডিটোরিয়ালস এন্ড আর্টিকেলস একটা সেকশন থাকে, সেই সেকশনটাকে যেন প্রথমেই পড়ে, যেটা আমি করতাম। সবার প্রথমে উঠে আমি সবার আগে এডিটোরিয়ালস এন্ড আর্টিকেলস পড়তাম। প্রত্যেকটা ছেলে মেয়ে আজকে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনস এর জন্য যারা পড়াশোনা করছে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা সত্যিকারে পড়াশোনা করছে, তাদের প্রত্যেককে কিন্তু তাদের উচিতই নিউজ পেপার পড়া। একটা ইংলিশ ওয়াইডলি সার্কুলেটেড নিউজ পেপার, আর একটা আঞ্চলিক নিউজ পেপার, যেমন আনন্দবাজার পত্রিকা, বা উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গ সংবাদ। আমি যেটা করতাম, প্রথমেই আমি ফার্স্ট 1.5 আওয়ার্স, প্রথম 1.5 থেকে 1.5 ঘন্টা আমি ডেডিকেট করতাম হচ্ছে নিউজ পেপারের পিছনে। আর প্রথম যে সেকশনটা পড়তাম সেটা হচ্ছে এডিটোরিয়ালস এন্ড আর্টিকেলস। না, ওয়াই এডিটোরিয়ালস এন্ড আর্টিকেলস? আমাকে এটা অনেকেই জিজ্ঞেস করে যে এডিটোরিয়ালস এন্ড আর্টিকেলস কেন। এর কিছু অ্যাডভান্টেজ আছে। প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে কি, যে আমি একটা যে কোনো, কারণ 200 মার্কসের ডেসক্রিপটিভ ইংলিশ আছে, যেখানে আমাকে একটা মানে যেখানে 40 মার্কসের এসে আসে, আমার কাছে এসে আসে। তা সেই একটা এসে বা কোনো একটা ইস্যুকে অ্যাড্রেস করতে গেলে তার ইন্ট্রোডাকশন কিরকম হবে, তার বডি কেমন হবে, তার কনক্লুশন কিরকম হবে, এই পুরো ফ্রেমিংটা শেখাই হচ্ছে এডিটোরিয়ালস এন্ড আর্টিকেল সেকশন। একটা সীমিত ওয়ার্ডস এর মধ্যে একটা, কারণ আমরা দেখেছি একটা সীমিত ওয়ার্ড থাকে, 500 to 600 ওয়ার্ডস লিমিট। এই সীমিত ওয়ার্ডের মধ্যে কি করে আমি পুরো ইস্যুটাকে অ্যাড্রেস করব, এটা হচ্ছে আমাকে এডিটোরিয়ালস এন্ড আর্টিকেল সেকশন শেখায়। আর কি শেখায়? আমাকে শেখায় হচ্ছে সিনট্যাক্সিক্যাল এরর। কেন? কারণ আজকে হিন্দু নিউজ পেপারে যারা লিখছে, আজকে তারা যখন একটা ইস্যুকে, তারা যখন একটা এডিটোরিয়ালিজম এবং আর্টিকেল সেকশনে তারা যখন লিখছে, সেখানে সেটা কিন্তু নিখুঁত লেখা হয়। তা সেখানে একটা সেন্টেন্স বা একটা সেন্টেন্স ফ্রেমিং কি করে হচ্ছে, একটা বাক্য কি করে ফ্রেম করা হচ্ছে উইদাউট এনি গ্রামাটিক্যাল এরর, সেটা শেখায়। তৃতীয়ত কি শেখায়? ভোক্যাবুলারি। যে কোনো ভাষা আপনি উঠিয়ে দেখেন, ইংলিশ, বাংলা, উর্দু, সংস্কৃত, আরো যে কোনো এত ভাষা আছে, ভাষার কিন্তু কোনো অন্ত নেই। বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ওয়ার্ডস আছে, এবার প্রত্যেকটা ওয়ার্ড জানা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু যেই ওয়ার্ডগুলো আমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা মাঝে মাঝেই কিন্তু নিউজ পেপারে আমরা হাইলাইটেড হতে দেখি, স্পেশালি এডিটোরিয়ালস এন্ড আর্টিকেল সেকশনে। তা সেই ওয়ার্ডগুলো জানা, আমি যেটা করতাম, আমি আমার একটা স্ট্র্যাটেজি শেয়ার করি। আমার কাছে না একটা ডায়েরি থাকতো, সেই ডায়েরিতে আমি প্রত্যেক দিন ওয়ার্ডস গুলো লিখতাম। যেমন ধরুন, আমি ধরুন একটা এক্সাম্পল দিই, ফ্লেভার গ্যাস্টেড, এই ওয়ার্ডটা কি? এটা কি নাউন, না প্রোনাউন, না ভার্ব, না অ্যাডভার্ব? আমি সেটা ব্র্যাকেটে সেই ওয়ার্ডটা লিখে ইনিশিয়ালটা লিখতাম, লিখে ডিকশনারি থেকে খুঁজে তার মানেটা লিখতাম। এটা একটা ওয়ার্ড লার্নিং এর একটা স্ট্র্যাটেজি, মানে ওয়ার্ড লার্নিংটা বেটার হয়। এবং সেটাকে আমি প্রত্যেক দিন, এবার সব ওয়ার্ড তো মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু আমি চোখে দেখব, চোখে দেখলেও কিন্তু সেই জিনিসটা আমার কাছে কিন্তু সেট হয়ে যায়, সেই জিনিসটা। আর কি শেখায় এডিটোরিয়ালস এন্ড আর্টিকেল সেকশন? যেই ইস্যু, এখন যে বার্নিং যে ইস্যু, কারণ আমরা পেপারে আমরা ডেসক্রিপটিভ ইংলিশে দেখি বা ডেসক্রিপটিভ বাংলায় দেখি, সেই বিষয়গুলো কিন্তু ওঠে যেগুলো বার্নিং ইস্যু। যদি আমরা বিগত কয়েক বছরে দেখি, এসের সেকশন হোক বা প্রেসিস সেকশন হোক বা এডিটোরিয়াল লেটারের সেকশন দেখি, বার্নিং ইস্যু গুলো ওঠে। তো সেই বিষয়টার ব্যাপারে কিন্তু আইডিয়া হয়ে যায়।
এটা কিন্তু আপনার হিন্দুর ক্ষেত্রেও কাজ করছে, এটা কিন্তু আপনার আনন্দবাজার পত্রিকা বা উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ সংবাদের ক্ষেত্রেও কাজ করছে। সেখানে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, প্রত্যেকে মেক ইট আ হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার এভরি ডে, প্রত্যেক দিন। অ্যান্ড দিস শুড বি ইন দ্য ফার্স্ট আওয়ার অফ দ্য মর্নিং। পড়াশোনার প্রথম 1-1.5 ঘন্টা, 1.25 ঘন্টা তোমাদের প্রত্যেককে ম্যান্ডেটরিলি নিউজ পেপার রিডিং হ্যাবিটটা কিন্তু ডেভেলপ করতে হবে। এটা চলে গেল ইংলিশের সেকশন। ম্যাথসে আমি যেটা ফলো করেছি সেটা হচ্ছে রাকেশ যাদবের নোটস। এইটা প্রচুর মক দিতে হবে, কারণ অঙ্ক প্র্যাকটিস করে আসে। বাকিগুলো যেমন লার্নিং প্রসেস, আমি যদি হিস্ট্রি বা জিওগ্রাফি বা অন্যান্য সাবজেক্টগুলো যদি দেখি, সায়েন্সের সেকশনগুলো যদি দেখি, ম্যাথস আর রিজনিং কিন্তু প্র্যাকটিস। যত প্র্যাকটিস হবে তত ব্রেন খুলবে, তত রিফাইন্ড হবে জিনিসটা, তত তাড়াতাড়ি ক্যালকুলেশন হবে, তত তাড়াতাড়ি আমাকে নামাতে সুবিধা হবে। কারণ আমাকে দেখতে হবে মেন্সের পেপার 6 হচ্ছে ম্যাথস আর জিআই, যেখানে 200 মার্কসের অঙ্ক এবং রিজনিং থাকে, এবং টাইম কিন্তু 180 মিনিট। তাহলে কিন্তু আমি যদি ক্যালকুলেশন দেখি, সমস্তটাই ক্যালকুলেশন, এক একটা প্রশ্নের পিছনে কিন্তু 1 মিনিটও টাইম দেওয়া যাবে না, লেস দেন আ মিনিট। সেখানে আমাকে ফাস্ট অঙ্ক করতে হবে, বেসিক অ্যারিথমেটিকই বলি চাই অ্যাডভান্স ম্যাথসই বলি, ফাস্ট করতে হবে। সেটা আমার কি করে হবে? যত আমি প্র্যাকটিস করব, যত আমি মক টেস্ট দেবো, তত আমার কাছে জিনিসটা আরো ইজি হয়ে যাবে। রিজনিং এর আর এস আগরওয়াল, আর ম্যাথস এর রাকেশ যাদব, এটাই আমি প্লেনলি ফলো করেছি। আর প্রচুর অনলাইন মক টেস্ট দিয়েছি আমি বিভিন্ন প্ল্যাটফর্মে। এবার একটু আসবো যে এই যে এমসিকিউ পেপার, সেক্ষেত্রে আপনার মানে স্কোর কত ছিল এমসিকিউ পেপার? আমার ফার্স্ট চেকিং হয়েছিল, আমি সঠিকভাবে চেকিং করিনি, বাট লাস্ট যে চেকিংটা করেছিলাম তাতে অ্যাপ্রক্স 550 to 560 আসছিল। এবার আমি একটু জিজ্ঞাসা করবো যে ইন্টারভিউটা নিয়ে, ঠিক আছে? আপনার যেদিন ইন্টারভিউটা ছিল সেই দিনের এক্সপিরিয়েন্স। আমার ইন্টারভিউ অবশ্যই 20th of April ছিল, লাস্ট ডেতে ছিল। টেনশন তো অল্প একটু খানি থাকেই, অবশ্যই টেনশন একটু থাকে, বাট ট্রুলি স্পিকিং ইন্টারভিউ বোর্ড ভীষণ কর্ডিয়াল ছিল, ভীষণই কর্ডিয়াল ছিল। আহ, আপনি নিশ্চয় হয়তো নাম শুনেছেন সুপ্রিয় পান্ডে, সুপ্রিয় দা। আহ, সেও রেভিনিউ অফিসার। হ্যাঁ, সেও রেভিনিউ অফিসার। সে আমার পাশের ব্লকেই পোস্টেড ছিল, হবিবপুরে। এখন বিগত 2-2.5 মাস হয়েছে, এখন কালিয়াচক 3-তে চলে গেছে। তা আমি মানে সুপ্রিয়দার ফার্স্ট শিফটে ছিল, আমার সেকেন্ড শিফটে ছিল। তা আমি যাওয়ার আগে একটু সুপ্রিয়দার সাথে দেখা করেছিলাম, সুপ্রিয়দার সাথে কথাবার্তা বললাম যে অ্যাটমসফিয়ারটা কিরকম। বললো যে ভীষণই কর্ডিয়াল, এবং কোনো প্রেশার দিচ্ছে না, খুব লাইট, মানে খুব একটা লাইট একটা অ্যাটমসফিয়ার রেখে দিয়েছে। তা আমি যখন ইন্টারভিউ প্যানেল, যখন আমি ইন্টারভিউ রুমে যখন ঢুকলাম, যখন তখন ওনারা প্রথমেই আমাকে, যেহেতু আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, গ্রাজুয়েশন মাস্টার্স তোমার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, তো ইটস এ হেভি নেম। তো যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কিছু জিনিসপত্র জিজ্ঞেস করলো, হিস্টোরিক্যাল মানে তার হিস্ট্রি জিজ্ঞেস করলো, আমি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছি কম্পারেটিভ লিটারেচার নিয়ে বা তুলনামূলক সাহিত্য যাই বলেন না কেন, সেটার বিষয়, সেটার ব্যাকগ্রাউন্ডে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে। আমি যে ডিপার্টমেন্টে এখন বর্তমানে পোস্টেড অ্যাজ এ রেভিনিউ অফিসার, সেখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে। আর যেহেতু আমার ফার্স্ট প্রেফারেন্স ডিএসপি ছিল, তো সেখান থেকে একটা পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন জিজ্ঞেস করেছিল, এবং ইন্টারভিউ শেষ করার আগে আমাকে আমার হবির থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছিল। এবার একটু আমি জিজ্ঞাসা করবো যে মোটামুটি আমরা সবকিছুই ডিসকাশন করলাম। নেক্সট যারা আর কি প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে, আপনি একটু আগে বলছিলেন যে স্ট্র্যাটেজির কথা। তো আপনার যে স্ট্র্যাটেজিটা ছিল যে ডেইলি একটা রুটিন বা একটা সপ্তাহের রুটিন, এই বিষয়টা একটু শেয়ার করুন। আচ্ছা, আহ, আমি তাহলে আমার সারাদিনের পড়াশোনাটা হুম। বলছি, মানে আমি কি স্ট্র্যাটেজিতে পড়াশোনা করেছি। হ্যাঁ, তা আমি ঘুম থেকে উঠতাম 6টা, এখনো সে অভ্যেসটা রয়ে গেছে। 6টার সময় ঘুম থেকে উঠে আমি 10 to 15 মিনিটস দিয়ে আমি মোটামুটি সোয়া 6টা 6টা 20 মধ্যে পড়তে বসে যেতাম। প্রথমেই আমি নিউজ পেপার নিয়ে বসতাম। বললাম যেমন 1 আওয়ার, মানে 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা আমি আগে হিন্দি নিউজ পেপারটা পড়ে নিতাম। আমি বসতাম, পেপার প্রায় 1.5 ঘন্টা 1.25 ঘন্টা পড়তাম। পড়ার পরে 10 to 15 মিনিটস ব্রেক নিতাম আমি, কারণ যেহেতু একটা থরো পড়াশোনা হবে, তাই সেখানে রেগুলার ইন্টারভেল নেওয়াটা খুব প্রয়োজন।
10 to 15 মিনিটস ব্রেক নিতাম, বা তার বেশি ব্রেক নিতাম না। নিয়ে আমি কি করতাম, আমরা দেখছি মূলত আমাদের চারটে সাবজেক্ট আর্টসের যদি আমরা দেখি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স। এবার এই চারটে সাবজেক্টকে আমি ভেঙে নিতাম, দুটো করে সাবজেক্ট পড়তাম। ধরুন শুরু করে আমি সোমবার দিয়ে, ফাইন মানডে মর্নিং উঠলাম, উঠে আগে নিউজ পেপার পড়লাম, পরে আমি হিস্ট্রি আর জিওগ্রাফি নিয়ে বসতাম। ফার্স্টে হিস্ট্রি, সেকেন্ডে জিওগ্রাফি, 2 থেকে 2.5 ঘন্টা একটা টপিক পড়বো। ধরুন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যতক্ষণ সময় লাগলো আমি সেটা পড়লাম, লেটস সে 2 ঘন্টা পড়লাম। পড়ার পরে আবার 10 to 15 মিনিটস ব্রেক, আবার তারপর আমি জিওগ্রাফি নিয়ে বসতাম। লেটস সে আমি মাউন্টেন্স নিয়ে পড়লাম, পাহাড় নিয়ে পড়লাম, কোথায় কি পাহাড় আছে না আছে, কি রেঞ্জ আছে, কি করে তৈরি হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা পড়লাম 2 to 2.5 আওয়ার্স। পরে 10 to 15 মিনিটস আবার ব্রেক নিতাম। এটা রেগুলার ব্রেক নেওয়াটা প্রয়োজন। কেন প্রয়োজন সেটা আমি পরে বোঝাচ্ছি। পড়ার পরে আমি কি করতাম, বাংলা নিউজ পেপারটা পড়তাম, আনন্দবাজার পত্রিকা। আমাদের ওখানে ওয়াইডলি সার্কুলেটেড নিউজ পেপার হচ্ছে আনন্দবাজার পত্রিকা। উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গ সংবাদ, এবং তারা যদি চায় তারা আনন্দবাজার পত্রিকাও ফলো করতে পারে। আমার সকালের পড়াশোনা শেষ, তারপরে ফ্রেশ ট্রেশ সব হয়ে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম। শুতে যাওয়ার আগে একটু একটা বিশ্রাম একটু দরকার পড়তো। শুতে যাওয়ার আগে এই যে নিউজ পেপার আমি কি লিখলাম, এডিটোরিয়ালস, আর্টিকেলস, নিউজ পেপার, মাইন্ড ইট, এটা প্রত্যেককেই বলা হচ্ছে যে নিউজ পেপারে শুধু সেগুলোই পড়বে উইচ ইজ অফ ন্যাশনাল ইম্পর্টেন্স অর উইচ ইজ অফ স্টেট ইম্পর্টেন্স। আর যেখানে ন্যাশনাল ইম্পর্টেন্স বা স্টেট নিউজ পেপার, সেই নিউজগুলোই পড়তে হবে, নট সামথিং এলস। একটা নিউজ পেপারে সবকিছু কভার হয়, এগুলো সমস্ত কিছু পড়তে হবে। ইকোনমির একটা সেকশন থাকে, ইকোনমিটা থরলি পড়তে হবে, ওয়ার্ল্ড নিউজ পড়তে হবে, স্পোর্টসের যে ইম্পর্টেন্ট সেগমেন্টগুলো আছে সেগুলো পড়তে হবে। সমস্ত কিছু যদি, যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে, দ্যাট ইজ ডিসক্রিশনারি। যদি মনে করে সে, আমি একটা ডায়েরি মেনটেন করতাম, আমি প্রথমেই বললাম, সেখানে আমি বুলেটিন করে পয়েন্টসে লিখে রাখতাম উইচ ইজ অফ ন্যাশনাল ইম্পর্টেন্স অফ স্টেট ইম্পর্টেন্স। তা শুতে যাওয়ার আগে, দুপুরে একটা বিশ্রাম করতে যাওয়ার আগে আমি এটা একবার চোখ বুলিয়ে পড়ে নিতাম যে নিউজ পেপারে সারাদিন কি কি হলো। সেম গোজ ফর আনন্দবাজার পত্রিকা এজ ওয়েল, সেটা পড়ে নিতাম। পরে একটা ছোট্ট একটা ন্যাপ, বা কেউ যদি মনে করে সে সিনেমা দেখতে পারে, কেউ যদি মনে করে সে গান শুনতে পারে, ঠিক 6টা বাজবে আমি আবার পড়তে বসে যেতাম। এইবার আমি পড়তাম হচ্ছে সায়েন্স। সায়েন্সে মূলত কি থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। লেটস সে মানডে আমি ফিজিক্স নিয়ে বসলাম, একটা সাবজেক্ট, মানে একটা টপিক, একটা বিষয়। লেটস সে 2 hours to 2.5 hours, আবার 10 মিনিটস ব্রেক। তারপরে ম্যাথস আর রিজনিং আমি অল্টারনেট করে পড়তাম। মানডে যদি ম্যাথস হয়, টিউসডে হবে আমার রিজনিং, এরকম করে পড়তাম। লেটস সে ম্যাথস করে নেওয়ার পরে, রাত্রে ডিনার করে নেওয়ার পরে, আমি, সবাই যখন ঘুমিয়ে যেত, আমি তখন রাত্রেবেলা করে ওই টাইমার দিয়ে আমি একটা কিংবা দুটো প্রশ্ন অপশনাল লিখে, বাস আই এম ডান ফর দ্য ডে। এই পুরো চার্টটা আমি মেনটেন করতাম হচ্ছে 6 days a week, 6 দিন ফলো করতাম। 7 নম্বর দিন, বেসিক্যালি রোববার, এই আমি সারা সপ্তাহ কি পড়েছি, মানে মানডে টু স্যাটারডে, এই পুরোটা আমি রিভাইজ করতাম হচ্ছে সানডে করে। এই পুরোটা রিভাইজ করতাম সানডে করে। আর একটা মাসকে, একটা মান্থকে আমি 15 ডেজ করে ভাগ করে নিয়েছিলাম। 14 ডের পরে 15 ডেতে আমি এই যে 14 দিন যা পড়াশোনা করেছি সেটার উপরে যে 14,000+ যে মক যেই বইটা আছে সেখান থেকে আমি প্র্যাকটিস করতাম। আমি কতটা পড়াশোনা করেছি, আমার কতটা রিটেনশন আছে, আমি কতটা উত্তর দিতে পারছি, সেটা যাচাই করার জন্য অন দ্য 15th ডে অফ এভরি মান্থ আমি পরীক্ষা দিতাম। সেই এন্টায়ার ডেটা ডেডিকেটেড থাকতো শুধু ওই পরীক্ষা দেওয়ার জন্য, which includes history, geography, political science, economics, physics, chemistry, biology এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার, এগুলোর জন্য আমি ডেডিকেটেড করতাম। এটা আমি
2 মাসে এটা আমি মাসে 2বার করে করতাম, অন দ্য 15th ডে অ্যান্ড অন দ্য 30th ডে অফ এভরি মান্থ। এই রুটিনটা আমি এন্টায়ারলি ফলো করে গেছি যতদিন অব্দি না সাকসেস পেয়েছি। এবার আমি প্রত্যেকবার একটা কথা বলছি যে একটা সাবজেক্ট পড়ার পর আমি 10 মিনিট বিশ্রাম নিতাম, 10 মিনিট বিশ্রাম নিতাম কেন? সাইন্টিফিক্যালি ইট হ্যাজ বিন প্রুভেন যে একটা মানুষ 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টার বেশি পড়াশোনা সে প্রসেস করতে পারে না। 2.5 hours to 3 hours এর মধ্যে মানে এত অব্দি সে প্রসেস করতে পারবে, তারপরে আর প্রসেস করতে পারবে না, তারপরে পড়াশোনাটা মাথায় আর ক্যাপচার থাকে না। তারপরে 10 to 15 মিনিটস এর আফটার এভরি 2.5 hours to 3 hours 10 থেকে 15 মিনিট বিশ্রাম দরকার। এই 10 থেকে 15 মিনিট দিস ইজ আ রিফ্রেশমেন্ট। এরপরে তুমি যখন আবার পড়াশোনা, নতুন বিষয় নিয়ে তুমি যখন পড়াশোনা করবে, তখন তোমার সেই জিনিসটা সেরকম ভাবেই মাথায় ক্যাপচার হবে যেরকম ভাবে একদম আর্লি আওয়ার্সে ক্যাপচার হয়েছিল। তা ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড রিফ্রেশ থ্রু আউট দ্য এন্টায়ার ডে অফ ইউর স্টাডিজ। এই জিনিসটাকে ফলো করতে হবে। এই জন্য এই প্রত্যেকবার আমি 10 to 15 মিনিটস আমি ব্রেক নিয়েছি প্রত্যেকটা সাবজেক্টের পরে। আর একটা সাবজেক্টের পর একটা সাবজেক্ট যখন চেঞ্জ হচ্ছে, আমি যখন হিস্ট্রিতে আমি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়ছি, হট করে আমি জিওগ্রাফিতে চলে গেলাম, আমি পাহাড়ে মানে মাউন্টেনতে চলে গেলাম, বা রিভার্সে চলে গেলাম, বা গ্লেশিয়ারতে চলে গেলাম, বা ক্লাইমেট ভেজিটেশনে চলে গেলাম। আবার আমি কিছুক্ষণ পরে আমি আবার আনন্দবাজার পত্রিকা আমি পড়ছি, আবার কিছুক্ষণ বাদে আমি বিকেলবেলা উঠে আমি আবার ফিজিক্স নিয়ে বসছি। তো তোমার সাবজেক্ট কিপস অন চেঞ্জিং থ্রু আউট দ্য এন্টায়ার ডে। এমন তো নয় যে তুমি হিস্ট্রিটাই সারাদিন ধরে পড়ছো, তাহলে আমার মতে ব্রেক নেওয়া প্রয়োজন না। কেন? কারণ দ্যাটস আ মোনোটোনাস থিং, তুমি একটা মোনোটনি ফলো করছো। কিন্তু তুমি যখনই সাবজেক্ট চেঞ্জ করছো, দ্যাট ইজ নট মোনোটোনাস। চেঞ্জ হচ্ছে, প্রত্যেকবার সাবজেক্ট চেঞ্জ হচ্ছে, প্রত্যেকবার টপিক চেঞ্জ হচ্ছে, প্রত্যেকবার ইডিওলজি চেঞ্জ হচ্ছে, প্রত্যেকবার ইনফরমেশন চেঞ্জ হচ্ছে। তো সেই ইনফরমেশনটাকে, সেই ইডিওলজিটাকে মাথায় প্রসেস করে রাখার জন্য প্রত্যেকটা সাবজেক্টের পরে ইউ নিড আ 10 to 15 hours, 10 to 15 মিনিটস অফ ব্রেক। এটা প্রয়োজন। আর এই ডিসিপ্লিনটা আমি এন্টায়ার ফলো করেছি যতদিন অব্দি আমি না সাকসেস পেয়েছি। ফার্স্ট সেকেন্ড অ্যাটেম্প 2021 যতদিন অব্দি সাকসেস পেয়েছি, এবং তারপরেও 2021 রেজাল্ট বেরোতে আমাদের মোটামুটি 2022 এর মেন্সও হয়ে গেছিল। যতদিন অব্দি আমি এই পড়াশোনার ফেজটাতে ছিলাম, এই স্ট্র্যাটেজিটাকেই ফলো করে গেছি। এটাই আমি প্রথমে বলছিলাম, ইকোনমিক্সের একটা কথা আছে, অপটিমাম ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল রিসোর্সেস। আই উড সে অপটিমাম ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল টাইম। প্রত্যেকের কাছে 24 ঘন্টা আছে, তুমি সেটাকে কত মেটিকুলাসলি, কতটা জুডিশিয়াসলি ব্যবহার করছো, সেটাই নির্ধারণ করবে তুমি পরবর্তীকালে কতটা সাকসেস পাচ্ছ। বলি যে আমি একটু জিজ্ঞেস করছি, আপনার অপশনাল পেপার কি ছিল? হিস্ট্রি। আচ্ছা, হিস্ট্রি। অনেকদিন পর একটা হিস্ট্রি পণ্ডিতকে আর কি পাওয়া গেল। আশা করছি যারা আর কি প্রিপারেশন নিচ্ছে তাদের অনেকটা হেল্প হবে। যেটা আমি মানে অনেকে হয়তো সেটা রিলেট করতে পারবে, অপশনাল পেপার আর কম্পালসারি হিস্ট্রি মূলত সমস্তটাই সমান। ডিফারেন্সটা চলে আসে ওয়ার্ল্ড হিস্ট্রিতে। অপশনাল পেপারে ওয়ার্ল্ড হিস্ট্রি থাকে, পেপার 2 এর সেকশন বি তে থাকে ওয়ার্ল্ড হিস্ট্রি। ওটাই একটু আলাদা করে পড়াশোনা করতে হয়। আমি মূলত যেটা করতাম, রাইটিং প্র্যাকটিস। কেন? কারণ যারা পরবর্তীকালে যারা হিস্ট্রি নেবে তারা দেখতে পারবে দুটো পেপারে মূলত বিভক্ত। সমস্ত পেপারই, সমস্ত অপশনাল পেপারই মূলত দুটো পেপারে বিভক্ত, পেপার 1 আর পেপার 2। আমাদের হিস্ট্রি পেপার 1-এ পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ তে থাকে এনশিয়েন্ট হিস্ট্রি, পার্ট বি তে থাকে মিডিয়েভাল হিস্ট্রি। আর পেপার 2 তে থাকে হচ্ছে, পার্ট এ তে থাকে মডার্ন হিস্ট্রি, আর পার্ট বি তে থাকে হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি। আমি পেপার 2 এর প্রসঙ্গে পরে আসছি। পেপার 1-এ যদি আমি দেখি যে পার্ট এ আর পার্ট বি মিলিয়ে কিন্তু 12খানা প্রশ্ন থাকে। 10 নম্বরের 3টে প্রশ্ন, 20 নম্বরে 2টো প্রশ্ন, 30 নম্বরে একটা প্রশ্ন। তো এখানে আমার হয়ে গেল 100, 100, 100, 200। এবার আমি অনেক ছেলে মেয়েদেরকে দেখেছি সেন্টারে গিয়ে, তারা পেপার 1টা শেষ করতে পারে না। অনেকে পেপার 1টা শেষ করে উঠতে পারে না। কিছু না কিছু মার্কস, ইদার 10 নম্বরে একটা মার্কস বা 20 নম্বরে একটা মার্কস, না একটা কোয়েশ্চেন ছেড়ে দিয়ে চলে আসে। রাইটিং প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন হিস্ট্রি অপশনাল। আমি বাকি অপশনালের বিষয় বলতে পারবো না, বাট আমি আমার অপশনালের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, রাইটিং প্র্যাকটিসটা হচ্ছে মেন। কেন? কারণ আমরা প্রত্যেকেই জিএস পেপারও পড়ছি হিস্ট্রি, এবং আলাদা করে অপশনালও পড়তে হচ্ছে। তা আমাদের কাছে কিন্তু এই এনশিয়েন্ট, মিডিয়েভাল বা মডার্নে কিন্তু আমার কাছে কিন্তু আমাদের প্রত্যেকের কাছে লোডস অফ ইনফরমেশন থাকে।
তা আমরা এটা বুঝতে পারি না যে কোন পয়েন্টকে ইনকর্পোরেট করব, কোন পয়েন্টটাকে আমি যুক্ত করব, কোন পয়েন্টটাকে আমি যুক্ত করব না, এবং ওই একই সময়ের মধ্যে। কারণ আমি যদি হিসাব করে দেখি 12খানা প্রশ্ন, 180 মিনিট, তার মানে এক একটা প্রশ্নের পিছনে আনুমানিক আমি কিন্তু ওই 14 to 15 মিনিট, 14 থেকে 15 মিনিট আমি কিন্তু দিতে পারবো। এবার আমি কোন প্রশ্নে কত সময় দেব, কোথার থেকে কত প্রশ্নে কত মিনিট আমি সেভ করব, যাতে পরবর্তীকালে আমি লং অ্যান্সার রাইটিং গুলোতে যে 20 নম্বর বা 30 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেখানে আমি কতটা আরেকটু সময় আমাকে বেশি দিতে হবে, কারণ ওখানে 50 মিনিটস নামানো যাবে না, ওখানে আমাকে 17, 18 অর 20 মিনিটস তো দিতে হবে। তা আমাকে সেখানে কাট শর্ট করতে হবে 10 নম্বরের প্রশ্নগুলোতে। তা আমি কি করে সেই টাইম ম্যানেজমেন্টটা করব? ইটস অল অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট। ইটস অল অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট। আমি কি করে 10 নম্বরের প্রশ্নগুলো কম সময়ে সংক্ষিপ্ত একদম টু দা পয়েন্ট অ্যান্সার লিখে আমি কি করে সেখান থেকে সময় সেভ করে 20 মার্কসে বা 30 মার্কসে দেবো, এটা তখনই হবে যখন একটা ছেলে বা একটা মেয়ে বা একটা ক্যান্ডিডেট সারা বছর অপশনাল রাইটিং প্র্যাকটিস করবে। এটা একদিন বা দুদিনে ডেভেলপ হবে না, বা 1 মাসে 2 মাসে ডেভেলপ হবে না, প্রথমে হবে না। আমি যেটা করতাম, আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি ফোনে টাইমার নিয়ে বসতাম একটা অ্যান্সার রাইটিং এ। আমি 365 ডেজ আমি অ্যান্সার রাইটিং করতাম অপশনাল পেপারে। তা আমি পাশে টাইমার নিয়ে বসতাম, দেখতাম যে একটা প্রশ্ন আমার লিখতে কতক্ষণ সময় লাগছে। এটা একদিনে ডেভেলপ হবে না, একদিনে এটা লেখার হ্যাবিট হবে না, কিন্তু এটা আজ থেকে 2 মাস 3 মাস বাদে এই আইডিয়াটা হয়ে যাবে যে একটা প্রশ্ন আমাকে কতটা সময় দিতে হবে। এখন আমি যদি 10 নম্বরের প্রশ্ন আমি যদি 30 মিনিট সময় দিয়ে দিই, তাহলে আমাকে স্বাভাবিকভাবে 30 মিনিট, 30 নম্বরের প্রশ্ন আমাকে 10 মিনিট সময় দিতে হবে। সেটা তো কখনো দেওয়া যায় না। কেন? কারণ 30 নম্বরের ওয়েটেজ বেশি, 10 নম্বরের ওয়েটেজ কম। 10 নম্বরের প্রশ্ন আমাকে 10 নম্বরের ওয়েটেজ দিতে হবে, 30 নম্বরের প্রশ্ন আমাকে 30 নম্বরের ওয়েটেজ দিতে হবে। তা কোন প্রশ্নে আমি কতটা অ্যাড্রেস করব, হ্যাভিং লোডস অফ ইনফরমেশন, কি করে আমি প্রত্যেকটা প্রশ্নকে অ্যাড্রেস করব, টু দা পয়েন্ট অ্যান্সার করব, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুব চ্যালেঞ্জিং বিষয়। মাইট সাউন্ড সিম্পল, মাইট সাউন্ড সিম্পল, বাট চ্যালেঞ্জিং। একদিনে ডেভেলপ হবে না, কিন্তু আস্তে আস্তে ঠিক ডেভেলপ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আমি ধরি যে এই যে পেপার ওয়ানে ইন্ডিয়ান হিস্ট্রির যে এনসাইক্লোপিডিয়া লেভেল রয়েছে, সেখানে আর কি 10, 10, 20 নম্বর প্রথমে লিখতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি মানে কত ওয়ার্ড ইউজ করতেন 10 নম্বরের জন্য? ওয়ার্ড হচ্ছে, ওয়ার্ডটা মেন ব্যাপার না, মেন বিষয়টা হচ্ছে আমি কতটা সময় দিচ্ছি। যেমন আমি করতাম 10 নম্বরের যে পেপারগুলো, মানে 10 নম্বরের যে প্রশ্নগুলো ছিল সেগুলোতে আমি অ্যাপ্রক্স 11 to 12 মিনিটস টাইম দিতাম, 11 থেকে 12 মিনিট সময় দিতাম। তাহলে আমার এখান থেকে যদি কিছু সময় 10 নম্বরে 3টে প্রশ্ন থাকতো, তাহলে আমার এখান থেকে যদি কিছু সময় যদি বেঁচে যেত, তাহলে সেটা আমি সেখান থেকে অল্প অল্প করে সময় আমি 20 মিনিট, 20 নম্বরের প্রশ্ন এবং 30 নম্বরের প্রশ্ন দিতাম। ওয়ার্ড লিমিটেশন নেই। ইউপিএসসি নয়, ইউপিএসসি যেমন কি হয়, আমার নিচে একটা দাগ দিয়ে দেয়। যদি কোনো ক্যান্ডিডেট যদি দেখতে চায়, প্রত্যেকটা প্রশ্নে মেন্সে একটা নিচে একটা দাগ দেওয়া থাকে, তাই সেই মার্জিনের নিচে লেখা যাবে না, নিচে লিখলেই মার্কস ডিডাক্ট হতে থাকে। সেরকম কিন্তু কোনো লিমিটেশন নেই, লিখতে পারো, কিন্তু বিষয়টা হচ্ছে আমি কতটা সময় ধরেই লিখবো, এবং কতটা সময় থেকে বড় হচ্ছে আমি কি কোয়ালিটি লিখছি। ইটস নট অ্যাবাউট কোয়ান্টিটি। সময়, আমি একটা প্রশ্নকে 10 নম্বরের প্রশ্নকে আমি চাইলে 100 ওয়ার্ডসে শেষ করতে পারি, আমি চাইলে 200 ওয়ার্ডসে শেষ করতে পারি, কিন্তু হোয়াট ইজ মাই কোয়ালিটি অফ রাইটিং, আমি কতটা ইনফরমেশন সেখানে ইনপুট করছি এবং কতটা পয়েন্ট আমি অ্যাড্রেস করছি টু দ্যাট কোয়েশ্চেন, সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ রাদার দ্যান দ্য কোয়ান্টিটি। ক্ষেত্রে যদি আমি একটু জিজ্ঞাসা করি যে আপনার সোর্স, মানে আপনি কিভাবে আর কি কোন বিষয়বস্তুগুলো ফলো করছেন এইটার জন্য, মানে অপশনালের জন্য? আমি মেনলি জিএস এর প্রিপারেশনটাই করেছিলাম, সেখান থেকে আমি অপশনাল প্রিপারেশনটা করেছিলাম। ওয়ার্ল্ড হিস্ট্রি আমি কি করতাম, ওয়ার্ল্ড হিস্ট্রি আমি বিগত, মানে যেটা আমি অপশনাল ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিটা ফলো করেছি, বিগত 5 to 8 ইয়ার্স আমার মনে হয় না তার পিছনে যাওয়া উচিত, বিগত 5 থেকে 8 বছর কি কি প্রশ্ন এসছে, অবশ্যই পিডিএফ ফরম্যাটে ইন্টারনেটে অ্যাভেলেবল বা স্ক্যানার আছে, বিভিন্ন বই কলেজ স্ট্রিটে গেলেই পাওয়া যায়। তা আমি সেখানে দেখতাম যে মডার্ন, মানে ওয়ার্ল্ডের থেকে কি কি প্রশ্ন আসছে। শুধু এটা ওয়ার্ল্ডের ক্ষেত্রে না, আমি এটা সমস্ত বিষয়ের উপরে, এনশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন এবং ওয়ার্ল্ড, আমি
সেগুলো সেই প্রশ্নগুলো কালেক্ট করতাম, করে আমি সেগুলোকে লিখতাম, লিখে আমি চেক করাতাম, চেক করে তারপর পড়াশোনা করছি নির্দিষ্টভাবে। অপশনালি বলতে গেলে অবশ্যই জিএস এর বই আছে, জিএস এর বই থেকেই আমি অপশনালি প্রিপারেশন নিয়েছি। বাট এই স্ট্র্যাটেজিটা আমি ফলো করেছি যে আমি লিখতাম, লিখে আমি সেটা কোনো টিচারকে দিয়ে চেক করাতাম, চেক করিয়ে তারপর আমি সেটাকে আবার রিভিশন দিতাম। একটা ইম্পর্টেন্ট থিং আমি বলতে চাই, বলতে বলতে যখন এই কথাটা এসছে, সাকসেসের পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কতটা তুমি রিভাইজ করছো। কারণ ডব্লিউবিসিএস এ তো হিউজ সিলেবাস, একটা হিউমাঙ্গাস সিলেবাস। আর বলে ডব্লিউবিসিএস হচ্ছে মাদার এক্সামিনেশন। ওয়েস্ট বেঙ্গলে যদি ডব্লিউবিসিএস কে মাদার এক্সামিনেশন, এই পরীক্ষা প্রিপারেশন যে যার থাকবে, সে মিসেলেনিয়াস, ক্লার্কশিপ এবং অন্যান্য এই প্যাটার্নে যে পরীক্ষাগুলো হয় বা এই ধারার যে পরীক্ষাগুলো হয় সেগুলো ক্লিয়ার করতে পারবে। এটা নির্ভর করছে আমি কতবার করে রিভাইজ দিচ্ছি। একটা হিউজ সিলেবাস, সমস্ত কিছু ইনফরমেশন এতগুলো বিষয়ের উপরে মনে রাখা সহজ নয়, তার উপরে আবার ডেসক্রিপটিভ আছে। তা আমি কতটা মাথায় রিটেন করতে পারছি সেটা নির্ভর করবে আমি কতবার সেই বিষয়গুলোকে রিভাইজ দিচ্ছি। যেমন ইউ ওয়ন্ট বিলিভ, এবং অনেকে এটা বিলিভ করে না, আমি 2022-এর মেন্স পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রত্যেকটা সাবজেক্টকে 9 করে 20+ টাইমস রিভিশন দিয়েছি। 20+ রিভিশন দিয়েছি, চার্ট ছিল। তো রিভিশন অ্যান্ড দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ডিসিপ্লিন। আমি একটা চার্টে পড়াশোনা করছি, আমি একটা টাইম মেনটেন করে পড়াশোনা করছি, সেটাকে আমি 1 মাস 2 মাস পড়াশোনা করে তারপরে আমি ছেড়ে দিলাম, তারপরে আমার চার্টটা কোনোভাবে মানে ইন্টারাপ্ট হয়ে গেল, সেটা করলে হবে না। ওভার আ লং পিরিয়ড অফ টাইম তোমাকে এই ডিসিপ্লিনটা মেনটেন করে যেতে হবে। যতক্ষণ অব্দি সাকসেস না আসছে, যতক্ষণ তুমি তোমার টার্গেটকে অ্যাচিভ না করছো, তো ততদিন অবধি তোমাকে কিন্তু এইভাবেই পড়াশোনাটা করে যেতে হবে, নো ইন্টারাপশনস, এইভাবেই ফ্লো করে যেতে হবে পড়াশোনাটাতে। আমি এটাই বলবো যে এই যে এখন আপনি একটা জবে আর কি রয়েছেন, ঠিক আছে, তো রেভিনিউ ডিপার্টমেন্ট, তো এই বিষয় নিয়ে কি ইন্টারভিউতে কি প্রশ্ন করলো? বিষয় থেকে মূলত প্রশ্ন জিজ্ঞেস করেছিল, কারণ অবশ্যই যখন একজন যে চাকরিজীবী যে হয় তারা, আমি যেমন মালদায় পোস্টেড, স্পেশালি আমি যে ব্লকে পোস্টেড সেটা হচ্ছে বামনগোলা। এবার বামনগোলা হচ্ছে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে, এবং আমি যেই জেলার থেকে আসছি উত্তর চব্বিশ পরগনা, সবাই জানে সেটাও কিন্তু বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে। তা অবশ্যই আমার জেলার থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছিল, অবশ্যই উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছিল, যেখানে আমি বাস করি আর কি, এখন যেখানে বর্তমানে পোস্টেড সেখান থেকে জিজ্ঞেস করেছে। আহ, আমি যে জবে আছি সেই জবের মূলত কি ফাংশনস, মানে কি অ্যাজ আ রেভিনিউ অফিসার তুমি কি কার্য করছো, তুমি কি কাজ করছো, মূলত তোমার কি রোলস অ্যান্ড ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি, সেগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে। কিছু ধারার থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছিল, যে মূলত বর্গাদার থেকে আমাদের জমির মধ্যে আমাদের ভূমি দপ্তরে একটা বড় একটা অংশ কভার করা হচ্ছে পাট্টা এবং বর্গা, সেখান থেকে সেগুলো ধারা থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল। আমাদের অবশ্যই সার্ভে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সার্ভে থেকেও কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল। এবং মূলত একটা সিচুয়েশন, একটা বা দুটো সিচুয়েশনাল বেসড একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল। সেটাও আমার কর্ম, মানে সেটাও আমার ওয়ার্ক রিলেটেডই, দুটো প্রশ্ন আমাকে সিচুয়েশন বেসড জিজ্ঞেস করেছিল। আচ্ছা, ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। আর আপনি ভিউয়ার্সদের উদ্দেশ্যে লাস্ট কি কিছু বলতে চান, যারা আর কি আহ, দেখছে আপনার ভিডিওটা, বিশেষ করে যাদের স্বপ্ন মেইনলি ডিএসপি, কারণ এটা একটা ড্রিম জব সকলের থাকে, যারা এবার অনেকেই আছে যারা রেভিনিউতে পেয়েছে, ফুড অ্যান্ড সাপ্লাইতে পেয়েছে, তারা নেক্সট ইয়ারে আবার দেবে। তো তাদের জন্য আপনি কি বলবেন? আপনিও একটা গ্রুপে আর কি পেয়েছেন জব, সেখানে কাজ করতে করতে কিভাবে প্রিপারেশন আর কি নিলেন, এই বিষয়টা একটু তুলে ধরুন। লাস্ট প্রশ্ন এটাই। আমি এটাই বলবো শেষে যে অবশ্যই প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নের দিকে লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। যতদিন অবধি সেই স্বপ্ন না পূরণ হচ্ছে, সেই স্বপ্ন সফল না হচ্ছে, ততদিন অবধি ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করে যেতে হবে। এবং আমি এখনো বলছি যে ভিতে শক্ত করো, সবাইকে একটাই কথা বলবো, ভিতে শক্ত করো, বাড়ি নিজের থেকেই তৈরি হয়ে যাবে। ভিতে যদি শক্ত না করো, উপরে 5 তলা মানে সেই ভিতের উপরে 5 তলা বাড়ি করতে পারো, ভেঙে যাবে, কাঁচের মতন ভেঙে যাবে। আর ভিতে যদি শক্ত করে ফেলো,
তাহলে কিন্তু কোনো ঝড় ঝাপটা, কোনো ঘূর্ণিঝড় কিচ্ছু করতে পারবে না। ফাউন্ডেশন স্ট্রং করো, পড়াশোনা যেরকম ভাবে সবাই করে যাচ্ছে সেরকম ভাবে পড়াশোনা চালিয়ে যাও। অবশ্যই হয়তো একদিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবে, সাফল্য আসবেই। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আমাদের বিএম এডুকেশন চ্যানেলে সময় দেওয়ার জন্য। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। এরকম টপারসদের ভিডিও আরো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।